এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। আমরা বিবেকবোধ বেঁচে দেওয়া ওই প্রজন্ম নয়। বিবেকবোধ বেঁচে দেওয়া প্রজন্ম হলে আমার পাশে থাকা বিশ্বের অন্যতম পরাশক্তি ভারতের দালালি করতাম আমরা, কিন্তু আমরা তা করি না, করবো না। 1971 সালে লাখো শহীদের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা। সেই যুদ্ধটা নাকি ভারত পাকিস্তানের মতো হয়েছে। আরে মোদি, আপনারা আলোচনার টেবিলে স্বাধীনতা পেয়েছেন, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাধীনতা এনেছি। কারো চোখ রাঙানিতে বাংলাদেশের জনগণ ভয় করে না। বলতে চাই, হলুদ সাংবাদিক ইলিয়াস আলী কর্তৃপক্ষ দালালি করে টাকা খেয়ে যে সেবা অভিযান নামে ভুয়া তথ্য মিথ্যা অভিযোগ পেয়েছেন, অভিযোগ প্রত্যাহার করো, না হলে তোমার গায়ের চামড়া দিয়ে এই দেশের মানুষ জুটুকি বাজাবে। শেখ হাসিনার মাফিয়া তন্ত্রের মধ্যে যে কোনো নির্বাচনই ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। সে সময় যারা স্থানীয় সরকার নির্বাচনগুলোতে নির্বাচিত, তথাকথিত নির্বাচিত হয়েছিলেন, তারা আদতে কি নির্বাচিত ছিলেন? আমরা যারা খোঁজ খবর রাখি তারা জানি শেখ হাসিনার সময়কার নির্বাচনে যে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র ছিল, সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনগুলো ধ্বংস করা হয়েছিল। গতকাল খুব কিউরিয়াস একটা সমাবেশ হয়েছে, সম্মেলন হয়েছে। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতারা শেখ হাসিনার সময়কার কাউন্সিলরদের অনেককে ক্ষমতায় রেখে দিতে চাইছেন। অবশ্যই আমি প্রতিবাদ করছি। আজ একজন সচেতন মানুষ হিসেবে আমার কাছে মনে হয়েছে আপনাদের সামনে আমার লাইভটা দরকার। আমি আমার পক্ষ থেকে যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে, ধৈর্য ধারণ করুন, সত্যের পথে থাকুন, সৎভাবে থাকুন, অ্যাগ্রেসিভ পনা বাদ দিয়ে, শক্তি পরীক্ষা বাদ দিয়ে সত্যিকার ইসলাম ধর্মের যে চর্চা সেটা আমাদের সবাইকে করা উচিত। এবং আপনারা নিশ্চিত এই ব্যাপারে আমার চেয়ে আরও সচেতন, আপনারা অনেক বড় আলেম। আমি বাংলাদেশের উচ্চ পর্যায়ের আলেম আমাদেরকে বলবো যে আমাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে পতিত স্বৈরাচার শেখ হাসিনা। আমি বারবার যেটা বলি যে সে কিন্তু এখন বিভিন্ন ছদ্মবেশে আসবে। সে এখন প্রয়োজনে তাবলিগ হয়েও যদি আসতে পারে, আসবে। অতএব এ ব্যাপারেও আপনাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এখন এগুলো বললে হয় কি যে সবকিছুতে রাজনীতি খোঁজা, না, রাজনীতি খুঁজছি না, কিন্তু বাংলাদেশের পরিস্থিতিটাকে ঘোলাটে করার জন্য তারা ষড়যন্ত্র করতেই থাকবে। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। ভিডিওর শুরুতেই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। সেই ভিডিওগুলো দেখেই হয়তো অলরেডি আন্দাজ করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। আমি কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব, শুনতে পারবেন বিস্তারিত আলোচনা। সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি। 16 তারিখ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে অস্বীকার করার ধৃষ্টতা দেখিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1971 সালে লাখো শহীদের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা। সেই যুদ্ধটা নাকি ভারত পাকিস্তানের মতো হয়েছে। আরে মোদী, আপনারা আলোচনার টেবিলে স্বাধীনতা পেয়েছেন, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাধীনতা এনেছি। কারো চোখ রাঙানিতে বাংলাদেশের জনগণ ভয় করে না। আমি মোদীর এই বক্তব্য প্রত্যাহার করার অনুরোধ করছি। কিছুদিন আগে আমরা প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলাম জাতীয় ঐক্যমতের ব্যাপারে আলোচনা করতে। সেখানে সকলেই সম্মত হয়েছিলেন জাতীয় ঐক্যমত এবং ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার বিরুদ্ধে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, সেই জাতীয় ঐক্যমতে যারা গিয়েছিলেন তাদের কাউকেই আমি এখন পর্যন্ত মোদীর এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদ করতে দেখি নাই। আজকে বাংলাদেশে একটি ফ্যাসিস্ট সরকারকে আমরা পতন ঘটিয়েছি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। কিন্তু যারা আমরা অনেকেই এই রাজপথে শেখ হাসিনা এবং তার দোসরদের পতনের জন্য গলা ফাটিয়ে চিৎকার করি, কিন্তু যখন এই সরকারের একটি অংশ তাদেরকে আবারও পুনর্বাসন করতে চাচ্ছে, যখন আমরা বঙ্গভবনের দাঁত কেলিয়ে সেই দোসরদের সাথে আমাদেরই অন্যতম সহকর্মীদের হাস্যোজ্জ্বল ছবি দেখি, তখন সেটা আমাদেরকে পীড়া দেয়, কষ্ট দেয়। ক্ষমতার লোভ এখনই ছাড়তে হবে। আদর্শ, নীতি, নৈতিকতা সবকিছু বিসর্জন দিয়ে এই চুপ্পুর অনুষ্ঠানে দিয়ে যারা তামাশা করেন তাদেরকে ওই জাতি কখনো ক্ষমা করবে না। বন্ধুরা, আপনারা দেখেছেন ওবায়দুল কাদের নাকি 3 মাস 5ই আগস্টের পরে বাংলাদেশে ছিল। কয়েকজনকে ধরা হয়েছে, বাকি সবাইকে নিরাপদে সেফ এক্সিট করে দেওয়া হয়েছে। 626 জন যারা সেনানিবাসে ছিলেন আরামায়েশে, তাদের তালিকা আমরা বারবার প্রকাশ করতে বলেছি, কিন্তু সেই তালিকা এখনো প্রকাশ করা হচ্ছে না। এই সরকারের এক একজন উপদেষ্টা এক এক রকম কথা বলছেন। বিডিআর বিদ্রোহের পূর্ণ তদন্ত করা হবে না, আইন উপদেষ্টা বলার পরে সকলের চাপে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন 5 দিনের মধ্যে তদন্ত কমিশন গঠন করা হবে। আমরা জানি উনি সেই তদন্ত কমিশনের যেটা আগে ছিল সেটার প্রধান ছিলেন এবং তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমরা চাই ব্রিগেডিয়ার নাসিরকে প্রধান করে এই তদন্ত কমিশন করা হোক। থলের বিড়াল তখনই বেরিয়ে আসবে, কারা বাংলাদেশের সূর্য সৈনিকদের সেই বিডিআর মিটিংয়ের মাধ্যমে হত্যা করেছিল সেটি বেরিয়ে আসবে। বন্ধুরা, এই যে ভারত আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য অপপ্রচার চালাচ্ছে, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই আমরা বাংলাদেশি।
সবার আগে বাংলাদেশ, আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডর বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে। ভারত বয়কট, ইন্ডিয়ান পণ্য বয়কট, আমাদেরকে এই আন্দোলন যেন বাংলাদেশের মানুষের মন থেকে মুছে না যায়, সেই জন্য আমি আপনাদের সকলকে ভারতীয় পণ্য বর্জন এবং ভারতকে বয়কট করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আগামীতে যারাই আমাদের এই ঐক্যে বিনষ্টের জন্য চেষ্টা করবেন তাদেরকেও রুখে দিতে হবে, ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে। ফ্যাসিস্ট হাসিনার, আমার কষ্ট হয়, আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি, অনেকেই বলেন আওয়ামী লীগকে, যারা ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে ছিলেন, আওয়ামী লীগকে নাকি ক্ষমা চাইলেই হবে। যারা পাখির মতো গুলি করে আমার ছাত্র জনতা, শিশু, নারীকে হত্যা করলো, শুধু ক্ষমা চাইলেই হবে? আওয়ামী লীগের ন্যায্য ন্যায় বিচার বাংলার মাটিতে করতে হবে। যেই নৌকা ডুবে গেছে, যেই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। শেখ হাসিনার মাফিয়া তন্ত্রের মধ্যে যে কোনো নির্বাচনই ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। সে সময় যারা স্থানীয় সরকার নির্বাচনগুলোতে নির্বাচিত, তথাকথিত নির্বাচিত হয়েছিলেন, তারা আদতে কি নির্বাচিত ছিলেন? আমরা যারা খোঁজ খবর রাখি তারা জানি শেখ হাসিনার সময়কার নির্বাচনে যে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র ছিল সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনগুলো ধ্বংস করা হয়েছিল। গতকাল খুব কিউরিয়াস একটা সমাবেশ হয়েছে, সম্মেলন হয়েছে, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতারা শেখ হাসিনার সময়কার কাউন্সিলরদের অনেককে ক্ষমতায় রেখে দিতে চাইছেন। এবং সেটা কিসের বিনিময়ে, সেই বিনিময়টাও তারা বলেছেন। সেই জায়গাটা নিয়ে একটু কথা বলতে চাই। তার আগে একটা নির্বাচন নিয়ে জেনারেলি যে আলাপটা আমরা করেছিলাম, শেখ হাসিনার সময় স্থানীয় সরকার নির্বাচন যখন প্রসঙ্গ আসতো তখন একটা আলোচনা খুব ক্লিয়ারলি সবসময় আসছে, সেটা হলো এমনকি এরশাদের সময়ও স্থানীয় সরকার নির্বাচনগুলো ভালো হতো। মানে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ অনেক পুরনো, উপজেলা পরিষদ এরশাদ নিজে চালু করেছিলেন এবং সেখানে এরশাদ ম্যানিপুলেট করতেন না, এগুলো মার্কা ছাড়া নির্বাচন হতো এবং বহু এরশাদ বিরোধী মানুষ নির্বাচিত হতেন। সেই নির্বাচনগুলো ফেয়ার ছিল, ক্ষমতায় থাকা নির্বাচনটা ম্যানিপুলেট করা হতো। শেখ হাসিনার সময়ে প্রথম টার্মে 8 সালের পর 9 সালে যখন ক্ষমতায় আসলেন তখন এক ধরনের পরিস্থিতি ছিল, পরে ক্রমাগত এই নির্বাচনগুলো ধ্বংস করে ফেলা হয়েছে। এবং যে কেউ খোঁজলে যাবেন যে রীতিমতো প্যাকেজ বিক্রি হতো, চেয়ারম্যান এবং মেম্বার সহ যদি ইউনিয়ন পরিষদ হয়ে থাকে, চেয়ারম্যান এবং মেয়র এবং কাউন্সিলর সহ এইভাবে ছোট পৌর সভাগুলোর প্যাকেজ ধরে বিক্রি হয়েছে এত টাকায়। এটার বখরা কোথায় কোথায় কত কি যাবে এসব আমাদের চারপাশে এসব তথ্য ঘুরে বেরিয়েছে। সুতরাং আওয়ামী সরকারের সময়কার যে কাউন্সিলররা আছেন সেই কাউন্সিলরদেরকে রাখতে চাওয়া, আমরা প্রোগ্রামটা সম্পর্কে একটু জানি, তারপর কথা বলি একটু। একটা সমাবেশ হয়েছিল রাজধানী প্রেস ক্লাব মিলনায়তনে, বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের কাউন্সিলে এনারা গেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই নেতা ছিলেন এই মুহূর্তে ক্ষমতার বাইরে, সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ, সেখানে দুজন কথা বলেছেন। সার্জিস এখন অবশ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেই, তিনি নাগরিক কমিটিতে চলে গেছেন এবং নাগরিক কমিটির উনি মুখ্য সংগঠক এবং নাগরিক কমিটির যিনি সাধারণ প্রধান আহ্বায়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিও কথা বলেছেন। হাসনাত আবদুল্লাহ কি বলেছেন আগে আমরা একটু যদি পড়ি। গ্রামের যে কৃষক, রিকশাচালক এবং প্রবাসী ভাইয়েরা আছেন তারা আমলাতান্ত্রিক কাঠামোতে যেতে চান না। ইনফ্যাক্ট এই কথাগুলো এসেছিল কারণ এই জায়গায় এদেরকে সরিয়ে দিয়ে সেখানে প্রশাসক গঠানো মানে কথা হচ্ছে। তো ফলে সেই প্রসঙ্গে তিনি কথা বলছেন যে প্রশাসক দিয়ে হবে না, তারা চান এমন প্রতিনিধি যার সঙ্গে প্রতিদিন চায়ের দোকানে দেখা হবে, যার কাছে যে কোনো সময় তাদের সমস্যা নিয়ে যেতে পারবেন, কোনো ধরাবাঁধা সময় থাকবে না। একটা এলাকার কয়জনের জন্ম কয়জনের মৃত্যু হয় এটা জনপ্রতিনিধি ভালো বুঝবেন। জনপ্রতিনিধির অভাব কোনোদিনও প্রশাসক দিয়ে পূরণ করা সম্ভব নয়। তিনি বলেন আমি সংশ্লিষ্ট উপদেষ্টা আসিফ মাহমুদকে বলবো এই বিষয়ে দ্রুত কমিশন করে দিতে। এই জায়গাটা খেয়াল করি। আমি বিশ্বাস করি যারা ফ্যাসিবাদী পক্ষের কাউন্সিলর তারা পালিয়ে ভারতে চলে গেছেন, আর যারা জানি তারা অলরেডি যাওয়ার প্রস্তুতিতে আছেন। আমরা ছোট মানুষ, বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রতিনিয়ত শিখছি, ভুল করছি ইত্যাদি ইত্যাদি। এরপর আলোচনার মূল জায়গাটা হচ্ছে যারা যারা শেখ হাসিনার সহযোগী ছিলেন তারা চলেই গেছেন, অনেকে যাওয়ার প্রস্তুতিতে আছেন, বাকিরা তো ঠিকঠাক আছে। এবং এই আলাপও ওই সমাবেশে হয়েছে যে একটা কমিশন করে খুঁজে বের করা কারা কারা এসবের সাথে জড়িত, কারা নন। সার্জিস আলম বলেন যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছে তারা বহাল থাকুক, ফ্যাসিস্টদের যারা সহায়তা করেছিল এমন কেউ বহাল থাকতে পারবে না, আমরা প্রশাসক দিয়ে দেশ চালাতে চাই না। একটা কথা সত্য, এই আইনের মধ্যে যেটা আছে এটা নিয়ে আমরা দীর্ঘদিন থেকে কথা বলেছিলাম যে নানান টুনকো অজুহাতে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদেরকে বরখাস্ত করা যায় এবং তার জায়গায় অনিবার্যভাবেই কতগুলো আমলাকে বসানো হয়। এই আমলাকে বসানোর টেন্ডেন্সির বিরোধী আমরা, কোনো সন্দেহ নাই, এটা বন্ধ করা দরকার। এমনকি প্রশাসক বসাতে হলেও প্রয়োজনে আইন সংস্কার করে এখানে বিভিন্ন রকম মানুষজন আছেন, সমাজে গণ্যমান্য যেসব ব্যক্তি, শ্রদ্ধেয় যেসব ব্যক্তি আছেন তাদেরকে বসালেও একটা কথা ছিল, আর বসাতেও হবে কেন, কারণ কিছু কিছু ক্ষেত্রে নির্বাচন তো তারা করতেও পারেনি, আলাপটা আছে। যাই হোক, এরপর যে কথাটা জরুরি সেটা হচ্ছে আগামীতে জাতীয় কমিটি, নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্বে যে দল এসছে তাকে সহযোগিতা করতে কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। জনাব পাটোয়ারি ওখানে ছিলেন এবং তিনি যে দল আসছে, দলের কথা ওনারা এখন বলে দিচ্ছেন 1-2 মাসের মধ্যে নতুন দল আসবে এবং সেটাকে সমর্থন বা সাহায্য করার কথা বলছেন। মানে এই দলটা বা তাদের যে টেন্ডেন্সি, আমার কাছে শেষ পর্যন্ত মনে হচ্ছে তারা একটার পর একটা ভুলের পথে গেছেন। আমাদের এই গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা এই নেতাদের, ছাত্রদের একটা দল হোক এবং সেটা সফল হোক, আমি খুব আন্তরিকভাবে চেয়েছিলাম, এখনো চাই। কিন্তু তারা একটার পর একটা এমন কাজ করে বেড়াচ্ছেন যেটা আসলে তীব্র বিতর্কের জন্ম দেবে এবং যেটা তাদের মানুষের কাছে রেসপেক্ট নষ্ট করে ফেলার প্রবাবিলিটি তৈরি হয়েছে।
তারা একটা স্ট্র্যাটেজিক ভুল শুরুতেই করেছেন যে তাদের প্রতিনিধিরা সরকারে গিয়েছিলেন, সরকারে গিয়ে আসলে দল করা এবং আমরা সোকল্ড যে কিংস পার্টি সেই দুর্নাম তাদের হয় সেটা আমরা সবাই জানি, সেই দুর্নামের ভাগিদার যেমন তারা হলেন একদিকে, একই সাথে সরকারের ব্যর্থতা সবকিছু তাদের গায়ে লেগে যায়, সুতরাং সেটারও এক ধরনের লেগাসি তাদেরকে বহন করতে হবে। নট অনলি দ্যাট, সরকারের সাথে নানাভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টুডেন্টরা ইনভলভড হয়েছেন, নানা রকম সরকারি কাজের সাথে জড়িত হয়েছেন এবং এতে সত্য মিথ্যে নানা রকম অভিযোগ তাদের বিরুদ্ধে উঠতে শুরু করেছে। এগুলো তাদের মাথায় রাখা দরকার, এগুলো প্রত্যেকটা সমস্যা তৈরি করেছে এবং তারা দেরি করে ফেলেছেন। অলরেডি 4 মাস পার হয়ে গেছে, সেটা 5-6 মাসের মধ্যে গিয়ে যদি হয় প্রাথমিক যে আবেগ মানুষের সেটা থিতিয়ে উঠতে শুরু করেছে, সেটাও সঠিক সময় না। কিন্তু তার চাইতেও জরুরি কথাটা হচ্ছে এখন যে তারা যখন এই ধরনের বিতর্কে ঢুকবেন, মানে কাউন্সিলররা থাকবেন, যাচাই বাছাই করে রাখবেন এবং তাদেরকে তাদের দলকে সাহায্য করবেন, এর রিডিং বিটুইন লাইন্স হচ্ছে আসলে আমরা বুঝে নিতে পারি যে আপনি খুঁজে খুঁজে বের করে মোটা দাগে দেখানোর চেষ্টা করবেন যে, আমি অন্তত তাই বুঝেছি, এটা ভুল হতেও পারে কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এরকম, আপনি খুঁজে বের করবেন যে একেবারে অত্যন্ত ম্যাসিভলি যারা ইনভলভ ছিল না, এর বাইরে যারা তুলনামূলকভাবে কম আওয়ামী লীগ এবং তুলনামূলকভাবে কম মাঠে নেমেছে গণঅভ্যুত্থানের সময়ে, তাদেরকে রেখে দেওয়া এবং তাদেরকে রেখে দেওয়ার শর্ত হয়তোবা এই ইন্টারপ্রিটেশন অনেকেই করছেন, আমারও সেরকম ইন্টারপ্রিটেশন যে তাদের যে নতুন দল হতে যাচ্ছে সেটাই তাদেরকে নেওয়ার চেষ্টা করা, এটা একটা অঙ্ক হিসেবে সামনে দাঁড়াতে পারে। সো এটা যদি সত্য হয়ে থাকে বা অ্যাটলিস্ট এটা যদি পারসেপশন হয়ে থাকে, আমাদের কিন্তু এই কথাটা মনে রাখতে হবে, বহুবার এই কথা বলেছি যে তাদের কাজ যাই হোক না কেন, রাজনীতিতে পারসেপশন ম্যাটার করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক সমন্বয়কের সাথে আমি টক শো করেছি, তো তারা মাঝে মাঝে খুব কড়া কথা সরকারের বিরুদ্ধে বলেন, নাগরিক কমিটির অনেকের সাথে শো করেছি। তো আমি ধারণা করি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে তারা দেখাতে চান যে তারা সরকারের সাথে নেই, তারা কিংস পার্টি নন, কিন্তু তাদেরকে একটা কথা সামনাসামনি বলেছি, সেটা হলো রাজনীতিতে পারসেপশন ম্যাটার করে। এই যে পারসেপশন ম্যাটার করে সেটাই আসলে ডিসাইড করবে তাদেরকে মানুষ কিভাবে দেখবে। সুতরাং এই কাউন্সিলররা কতটা শেখ হাসিনা বিরোধী বা শেখ হাসিনার পক্ষের না, আপনি যতই যাচাই বাছাই করুন না যাই করুন, এদের সাথে আপনি বহাল করার জন্য কাজ করছেন এবং এদের কাছে দল তৈরিতে সাহায্য চাচ্ছেন, এবং আমরা ধরে নিতে পারি দল যখন তৈরি হবে তারা যেহেতু এদেরকে সার্টিফাই করবেন যে এনারা শেখ হাসিনার রেজিমের সহযোগী ছিলেন না, তাদের অনেককেই নেবেন, কারণ তাদের অনেকেই বেশ পাওয়ারফুল ইন অল টার্মস, তাদের ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি আছে, তাদের অনেকের লোকজনের সাথে ভালো যোগাযোগ আছে, তারা চাইলে লোক জড়ো করতে পারেন, কাউন্সিলরদের অনেকেরই এই ধরনের সক্ষমতা আছে এবং অনেকেই পারবেন। ইনফ্যাক্ট আওয়ামী লীগের যদি সফটওয়্যার মানে কম খারাপ ধরনের নেতাও হয়ে থাকেন, তারা যদি ডাক দেন তাদের বহু লোকজনকে আনতে পারবেন এবং অনেক কর্মী আছে যাদের গায়ে আওয়ামী লীগের সিলা তো নেই, সুতরাং পারসেপশন তৈরি হতে পারে যে এই ধরনের আওয়ামী লীগকে নিয়ে তারা তাদের দলটাকে তৈরি করার চেষ্টা করছেন। এই পারসেপশন যদি হয় সেটা খুব ভয়ঙ্কর হবে তাদের জন্য, সুইসাইডাল হবে। আমি জানি না কাদের পরামর্শে তারা এই ধরনের কাজ করছেন, এবং এটা যদি হয় এটা শুধুমাত্র তাদের দলের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করছে তা না, যে তরুণরা তাদের জীবন বাজি রেখে লড়াই করেছেন, এরা এই যে হাসনাত সার্জিসদের কথা বললাম, এরা মারা যেতে পারতো, ওর বন্ধুরা আরো সমন্বয়করা আছে, তারা জীবন বাজি রেখে লড়াইয়ে নেমেছেন। খুব অল্প সময়ের মধ্যে তাদের গায়ে এই ধরনের কলঙ্ক, এই ধরনের তকমা লেগে যাওয়া, এবং তারা কিন্তু এখন রাজনীতির মাঠে আছেন। একটা কথা তাদের মনে রাখতে হবে, তারা কারো কাছ থেকে কোনো সফট আচরণ এক্সপেক্ট করতে পারেন না। তাদের প্রতিপক্ষ আছে, রাজনৈতিক প্রতিযোগীরা আছে, তারা কিন্তু এগুলো ব্যবহার করবে যে কোনো বিবেচনায়। তাদের এটা একটা খুবই ভুল সিদ্ধান্ত হচ্ছে তাদের দল গঠনের সাফল্য পাওয়া এমনিতেই এখন অনেক অনিশ্চিত, এবং তারা যদি মনে করে থাকেন এর মাধ্যমে তারা আরো কিছু ভালো করতে পারবেন, আমি বিশ্বাস করি না। হয়তো কিছু সভা সমাবেশের লোক দেখানো যেতে পারে, কিন্তু সাধারণ মানুষের কাছে যদি যাওয়ার প্রশ্ন আসে, দিনের শেষে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাচ্ছি, আপনাকে ভোট পেতে হবে, সেটা আমি মনে করি অনেক বেশি আনসার্টেইন হয়ে পড়বে। এটা আমার জন্য ব্যক্তিগতভাবে খুব দুঃখের ব্যাপার হবে, কারণ আমি চাই এখনো ছাত্রদের এই যে দলটা হতে যাচ্ছে সেটা একটা খুব শক্তিশালী দল হিসেবে মাঠে থাকুক। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির একটা কাউন্টার ফোর্স, সেটা কি হবে আমরা এখনো জানি না। ছাত্ররা যদি সেরকম শক্তি সঞ্চয় করতে পারে, আমাদের গণতন্ত্রের জন্য একটা কাউন্টার ফোর্স খুব জরুরি। কিন্তু তাদের যে ধরনের কাজ দেখছি, যে ধরনের আচরণ দেখছি, যে ধরনের ভুলভ্রান্তি দেখছি, আমার কাছে সেইটার ব্যাপারে খুব বেশি আশাবাদী হওয়া মনে হয় না এটা খুব বেশি আশাবাদী হওয়া সম্ভব। আমি আশা করি তারা ভবিষ্যতে এই পদক্ষেপটা পুনর্বিবেচনা করবেন, শুধু সেটা না, ভবিষ্যতেও তারা কি করতে চান সেটা একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। আমি অনেক ক্ষেত্রেই দেখেছি তাদের প্রিম্যাচিওর সিদ্ধান্ত নেন। আমি একটা ছোট কথা স্মরণ করিয়ে শেষ করি, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি একসাথে শহীদ মিনারে বসে রাষ্ট্রপতিকে চলে যেতে হবে বলে আলটিমেটাম দিয়ে দিয়েছিলেন, হয়নি সেটা। এরপর তারা কিন্তু ঠিকই যেহেতু বিএনপি এটাকে ফেটো দিয়েছিল, তার সাথে আলোচনায় বসেছে, কথা বলেছে, অন্যান্য দলের সাথেও বসেছে, অথচ তারা এই সিদ্ধান্তটাই আগে কথা বলে সিদ্ধান্তটা নিলে কম্বাইন্ড হতেই পারতো, তারা কনভিন্স করতে পেরেছে, তাতে তারা পারলো এবং পেরে তারা এই সমস্যাটা আর হলো না। আর যদি দেখতো যেটা করছে না, তাহলে তারা আর এই আলোচনাতেই যেত না। কিন্তু এই যে ঘোষণা দেওয়ার পর করতে না পারা, এটা তাদের এক ধরনের ফিলিং অফ ডিফিট তাদের সামনে নিয়ে এসছে, জনগণের সামনে তাদের ব্যর্থতা হিসাবে এসছে। এই ভুলগুলো হচ্ছে। সো ভবিষ্যতে তারা যেন এই ধরনের কাজ ওভাবে না করে ওঠেন। যেমন আমার একজন ভাইয়ের রক্তের বদলাও যদি, মানে একটা ভাই মারা গিয়েছেন, এটাও তো একটা সমগ্র তাবলিগ জামাতের একদিনের 2 দিনের যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসকে যদি বন্ধ রেখেও কারো জীবনকে রক্ষা করা যায়, সেটাই তো সবচেয়ে উত্তম, নয় কি? আপনি যদি নিশ্চিত জানেন যে আপনার পাশের ভাইটাকে একটু পরে কেউ মারবে, আপনাকে যদি কেউ বলে যে আপনার এই অনুষ্ঠানটা ক্যান্সেল করেন, ভাইটা অন্তত বেঁচে যাবে, আপনি কি করতেন? অনুষ্ঠান ক্যান্সেল করে ভাইকে বাঁচাতেন। আমাদের এই সংঘাত কোনোভাবে কাম্য নয়। যে মানুষটি মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক। এবং এমনও হতে পারে সে জানেও না যে তাকে আজকে মারা যেতে হবে, এবং কে তাকে আঘাত করবে সেও জানে না। হয়তো সাধারণ তাবলিগের একজন সদস্য, এই ভাইটি হয়তো তিনি কোনোভাবেই বুঝতেছেন না যে তিনি হয়তো কোনো রকম, তিনি তো মাঠে কাজ করছেন কিংবা নামাজ পড়ে আসছেন, অথবা
কোন পন্থী আমি তো এক্স্যাক্টলি বলতে পারি না, যেটা পত্রপত্রিকায় বুঝলাম বা অনেকে কমেন্টস করছেন সেখান থেকে, যে সম্ভবত এই বাংলাদেশের জুবায়ের সাহেবের পন্থী মানুষই মৃত্যুবরণ করেছেন। আমি যদিও আবারও বলছি আই এম নট শিওর অ্যাবাউট ইট, কারণ আমি কোনো পক্ষ বিপক্ষের না, আমি আপনাদের তাবলিগের একজন শুভকামনা করি, তাবলিগের একজন শুভাকাঙ্ক্ষী, আপনাদের সকলেরই শুভাকাঙ্ক্ষী, কিন্তু সন্ত্রাসের তো শুভাকাঙ্ক্ষী আমি না। যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের অবশ্যই আমি প্রতিবাদ করছি। আজ একজন সচেতন মানুষ হিসেবে আমার কাছে মনে হয়েছে আপনাদের সামনে আমার লাইভটা দরকার। আমি আমার পক্ষ থেকে যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে ধৈর্য ধারণ করুন, সত্যের পথে থাকুন, সৎভাবে থাকুন, অ্যাগ্রেসিভ পনা বাদ দিয়ে, শক্তি পরীক্ষা বাদ দিয়ে সত্যিকার ইসলাম ধর্মের যে চর্চা সেটা আমাদের সবাইকে করা উচিত। এবং আপনারা নিশ্চিত এই ব্যাপারে আমার চেয়ে আরও সচেতন, আপনারা অনেক বড় আলেম, আমি বাংলাদেশের উচ্চ পর্যায়ের আলেম আমাদেরকে বলবো যে আমাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে পতিত স্বৈরাচার শেখ হাসিনা। আমি বারবার যেটা বলি যে সে কিন্তু এখন বিভিন্ন ছদ্মবেশে আসবে, সে এখন প্রয়োজনে তাবলিগ হয়েও যদি আসতে পারে আসবে, অতএব এ ব্যাপারেও আপনাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এখন এগুলো বললে হয় কি যে সবকিছুতে রাজনীতি খোঁজা, না রাজনীতি খুঁজছি না, কিন্তু বাংলাদেশের পরিস্থিতিটাকে ঘোলাটে করার জন্য তারা ষড়যন্ত্র করতেই থাকবে। অতএব আমাদেরকে প্রত্যেককে সতর্ক থাকতে হবে, এর বিকল্প কোনো পথ নাই। সেই সতর্কতা অর্জন করে আমাদের দেশকে শান্ত রাখুন, এই মাতৃভূমিকে শান্ত রাখুন, এই মাতৃভূমিতে এইরকম যাতে মানুষ হত্যা করে কোনো কিছু না হয় সে ব্যাপারে সতর্ক রাখবেন। যে ভাইগুলো মৃত্যুবরণ করে এইবার 3 জন গেল, আরও কয়জন যাবে আমি জানি না, আল্লাহ মাফ করুক। এবং প্রায় আহত হয়েছে নাকি প্রায় 50-এর অধিক, শখানেক আহত হয়েছেন। এবং গত কয়েক বছর আগে সম্ভবত আরও একজন তাবলিগের ভাই আরেকবার শহীদ হয়েছিলেন, মৃত্যুবরণ করেছেন। তো এটা আসলে আমাদের জন্য কাম্য নয়। দেশে বিদেশে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং বিদেশের দেখেন গেস্টও কমে যাবে। এখন একটা সময় তাবলিগে প্রচুর মানুষ হয়তো বিদেশ থেকে আসতো, এখন হয়তো তারা কমিয়ে দিচ্ছেন। এবং এই যে আমাদের ডাউনটা হয়ে যাচ্ছে, এটা কিন্তু সুন্দর নয়। তাবলিগ জামাত অবশ্যই বাংলাদেশের জন্য আমাদের অবশ্যই একটা ভাগ্যের দিক যে আমরা তাবলিগের ইস্তেমাটা বাংলাদেশে পাই, কিন্তু ভাগ্যের দিক করতে গিয়ে বাংলাদেশের মান সম্মান ধর্মীয় অনুভূতির প্রতি যাতে আমাদের বিরাগ বাজন কেউ হয় এরকম পরিস্থিতি না হয়। বিদেশের মাটিতে যখন শুনবে যে বাংলাদেশে ইস্তেমাকে কেন্দ্র করে মারামারি হয়েছে, 3 জন মানুষ মৃত্যুবরণ করেছে, তারা এটাকে কিভাবে নিবে? তারা এটাকে হোল কান্ট্রি হিসেবে নিবে যে বাংলার মানুষ খারাপ। আর আসলেও বাংলাদেশের যে কোনো ইস্যুতেই আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমাদের কোনো পরিবর্তন হবে বলে মনে হচ্ছে না। আমাদের অনৈক্য এত বেশি, কারি সাহেব, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব, রাজনৈতিক দল, বেরাজনৈতিক দল, সাধারণ মানুষ, নাগরিক, এত পরস্পরিকাতরতা, আমাদের এত বেশি হিংসা, দোকানদার আরেক দোকানদারের সাথে, আমি অবাক হয়ে যাই। এইরকম অনৈক্য থাকলে সেই জাতির কোনোদিন পরিবর্তন হয় না, সম্ভব না। আমাদের সে কারণে ঐক্যবদ্ধ হয়ে দেশকে যেমন রক্ষা করতে হবে, ধর্মীয় অনুশাসন রক্ষা করতে হবে। মনে রাখবেন, আপনি তাবলিগ জামাত করে মারামারি করেন, আর পীর সাহেবের নামে করেন, আর ওই জামাত হেফাজত চরমনের নামে করেন, আলটিমেটলি আপনার এই মারামারিটার সার্টিফিকেটটা গিয়ে পড়ে মুসলমান এবং ধর্মের উপরে, ইসলামের উপরে। কারণ আপনি তো একটা ইসলামিক সাইনবোর্ড এখানে আছে, ইসলামিক ব্যাকগ্রাউন্ড আছে। অতএব আমাদের এই ধর্মকে অনেকে মনে করতে পারেন যে হাতে তালিও দিতে পারেন, বেশ ভালো, অমুকে লাগুক, অমুকে চলুক। এই হাতে তালি গোষ্ঠীও খারাপ, এই হাতে তালি দিয়ে তো সমাধান নয়। আমার এই দেশের যে কোনো মুসলমানের সামান্যতম অপরাধ বিশ্বের কাছে একটা বড় অপরাধ হিসাবে ধর্মের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়। অতএব আমাদেরকে সতর্ক না থাকলে এর কোনো এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই। সতর্ক হতে হবে ধর্মের স্বার্থে, সতর্ক হতে হবে মুসলমানদের স্বার্থে। অতএব আপনি যে পরিচয়ই মুসলমান থাকেন না কেন, পরিচয় ভিন্ন হতে পারে, কিন্তু আপনার ওই পরিচয়টাই আমার ধর্মের যাতে ক্ষতি না হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। একটা সময় আপনার কারণে উপকার হয়েছে, মানতেই হবে। বিশ্ব আমাকে চিনেছে, আপনার তাবলিগি ইস্তেমার কারণে, বিভিন্ন দাওয়াতি কার্যক্রমের কারণে, মসজিদ ভিত্তিক দাওয়াত করার কারণে বহুত মানুষ, সাধারণ জীবনযাপনকারী বহুত মানুষ অন্ততপক্ষে দিন ইসলাম সম্পর্কে যতটুকুই জানতে তো পেরেছে, তারা করছে। এটা ভালো দিক। সমাজের সব কাজ আমি করবো, আপনি করবেন এমন না, কিন্তু এমনটা না হয় যে আপনার এই ভালো কাজগুলো আজকের এই খুনাখুনির কারণে, কি ভাষায় বলবো, 203 জন মানুষ কি কারণে রাতের বেলা হত্যা হবে, কি কারণটা কি? নামাজ পড়তে আসবো, ওয়াজ করতে আসবো, সেখান থেকে সারা মসজিদে চেল্লায় যাবো, সেই কারণে আমাকে মারা যেতে হবে। এটা তো রাজনৈতিক সংঘাতের মতো একটা পরিস্থিতি দেখছি, এবং রাজনৈতিক সংঘাতও তো কোনো অবস্থায় কাম্য নয়, প্রিয় বন্ধুরা আমার। অতএব দেশ বিদেশে আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী, শুভানুদ্দারী রয়েছেন, বা তাবলিগের কয়জন এখানে আছেন আমি জানি না, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আসুন আমরা ভেদাভেদ ভুলে যাই, ঐক্যের পথে চলে আসি, ছোট ছোট বিষয়গুলোকে ছাড় দেওয়ার মানসিকতা পোষণ করি। এবং বাংলাদেশে একটা জিনিস দেখলাম, ছাড় মোটে দিতে চায় না। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাবের বাইরে নফলের পরেও কোনো বিষয় থাকলে সেটা নিয়েও আমাদের দেশে কিন্তু রেশারেশি চলে, যেটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এক পীর আর এক পীরের বিরুদ্ধে যখন কথা বলে, এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে যখন কথা বলে, এক তাবলিগ আর এক তাবলিগের বিরুদ্ধে যখন কথা বলে, এক ইসলামী দল আর এক ইসলামী দলের বিরুদ্ধে যখন কথা বলে, তখন সাধারণ মানুষ এটাকে ভালোভাবে নেয় না। আপনি বলার সময় মনে করতে পারেন যে খুব সুন্দর বলছেন, জনগণ মনে হয় আপনার কথাটাকে খুব ভালোভাবে নিচ্ছে, আসলে আপনার কথাটা শুনছে বাধ্য হয়ে 2 মিনিট পরেই চায়ের দোকানে গিয়ে বলছে, দেখো এই হুজুরের অবস্থা, দেখো এই আলেমের অবস্থা, দেখো এই তাবলিগের অবস্থা। আমি সে কারণে বারবার অনুরোধ করছি, আপনার যা ইচ্ছা আপনার মতো আপনি চলেন, এদেশে চলতে তো হবেই, সবাই যার যার মতো চলবে। আমি কোনো গোষ্ঠীর কোনো অ্যাক্টিভিটিসের উপরে আমার কোনো নিষেধাজ্ঞা নাই, কিন্তু আমি জোর গলায় অনুরোধ করছি, অন্তত এতটুকু কি করা যায় কিনা, আপনারটা আপনি করেন ভাই, আমার প্রশংসারও দরকার নেই, আমার ক্ষতি করারও দরকার নেই। আপনার ইমামগিরি আপনি করেন, আপনার পীরগিরি আপনি করেন, আপনার তাবলিগগিরি আপনি করেন, আপনার দলগিরি আপনি করেন, কিন্তু অন্ততপক্ষে এতটুকু নিশ্চিত করেন যে আপনি আপনারটা সারাদিন বলে যান, মাইকটা নাই বলে যান, কিন্তু আপনি আমাকে নিয়ে কোনো মন্তব্য, একে অপরকে নিয়ে কাদা ছড়াছড়ি, একে অপরকে গালিগালাজ করা, একে অপরের কাজকে বর্গি বাজায় টাইনে ধরা, ঠ্যাং টেনে বসে থাকা, এটা আমার কাছে মনে হচ্ছে যে কোনোভাবে সুন্দর হবে না, এটা ধ্বংসের কারণ হবে। এভাবে চাললে একটা জাতির উন্নতি হয় না। এই দেশের
রাজনৈতিক যেমন বড় সমস্যা আছে, এর চেয়েও ভয়ানক সমস্যা হচ্ছে উই ডোন্ট হ্যাভ এনি ইউনিটি। আমাদের জাতির মধ্যে ইউনিটি নাই, এত বিভক্ত। আমি নিজে অবাক হই, এবং সম্ভব হয় না, অনেক সময় অনেক কথা বলতে গিয়েও বলি না, খারাপ লাগে, কষ্ট লাগে যে বিভক্তিটা বেড়ে যাবে। আমাদের এই বিভক্তি বন্ধ না করলে এই দেশের কোনো কল্যাণ হবে না, হবে না, হবে না। যার সরকার যাবে, সরকার আসবে, দল যাবে, দল আসবে, নেতা যাবে, নেতা আসবে, কিন্তু বাস্তবিক অর্থে কোনো পরিবর্তন হবে না। সহনশীলতা, আমাদের দেশে সহনশীলতা এত বেশি জরুরি, সহমর্মিতা, শ্রদ্ধাবোধ, ভালোবাসা এত বেশি জরুরি, এটা আমি বুঝাতে পারবো না। আমরা সামান্য ইস্যুতেও একজনের পাশে বসতে পারি না, অথচ আমার খাবারটা হালাল আছে কিনা খবর নাই, আমার ব্যক্তি জীবন কেমন চলছি সেটার খবর নাই, পারিবারিক জীবন আমি কেমন চলছি সেটার খবর নাই। আমরা অন্যের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত। প্রিয় বন্ধুরা আমার, যাই হোক, আমাদের সবাই মিলে এই দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। এদেশের সকল ধর্মপ্রাণ মানুষের অ্যাক্টিভিটিস চলমান থাকুক, কিন্তু সেটা শান্তির মধ্য থেকে যেন হয়। এবং যারা এই সংঘাত করে মানুষদেরকে হত্যা করে, সে যে হোক, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, বিচার করতে হবে। সে যে পন্থী, যে দলের হোক, আমার আপন ভাই কোনো সংঘাত করলে তার বিচার আপনাকে করতে হবে। না হয় এই শান্ত সমাজটা অশান্ত হয়ে যাবে, কয়েকদিন পর মসজিদে মসজিদে লাঠালাঠি হবে, ডালাডালি হবে। এগুলো কিসের লক্ষণ? এটা আমাদের জন্য কোনোদিন কাম্য নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রতি শুভকামনা। আল্লাহ পাক এই দ্বীনি খেদমতকে কিয়ামত পর্যন্ত সুন্নাত তরিকার উপরে সুস্থ সুন্দরভাবে, ঝঞ্ঝাল মুক্তভাবে কায়েম রাখুক। আলেম ওলামা, ইসলামপন্থী নাগরিকরাই এর সমাধান দিক, এবং তারাই এটাকে আলোচনা করে, পর্যালোচনা করে তাদের পদ্ধতি নির্ধারণ করুক। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকদের আলোচনাগুলো আপনারা শুনেছেন। তো কি জানলেন, কি বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখাশোনার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, গরম গরম খবরগুলো যদি জানতে চান, পেতে চান আমাদের এই চ্যানেল থেকে, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো গরম খবর নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।